লেখক সুমিত সান্যালের অপাত্র। নীলাদ্রির সাথে দিয়ার চিরদিনের ভাব। দুজনে একসাথে খেলাধুলা করেছে, লেখাপড়া করেছে, একসাথে বড় হয়েছে। দুজনে যেন এক আত্মা, দুই প্রাণ। দুজনের বাবাও ছোটবেলা থেকে বন্ধু। দুজনেই নিম্ন মধ্যবিত্ত। নীলাদ্রির বাবা শিবনাথ বসু এক সরকারি স্কুলে শিক্ষকতা করেন, আর দিয়ার বাবা দেবনাথ ঘোষ এক আমলার ড্রাইভার। নীলাদ্রি আর দিয়া দুজনেই লেখাপড়ায় ভালো। দিয়া নীলাদ্রি থেকে বয়সে 4 বছরের ছোট। নীলাদ্রি পড়াতে ভালোবাসে, সে নিজেও লেখাপড়ায় খুব ভালো। প্রথম শ্রেণীতে এমএসসি পাশ করেছে। বিএড পরীক্ষায় সারা বাংলায় প্রথম হয়েছিল। স্কুল সার্ভিস বোর্ডের পরীক্ষাও বেশ ভালোভাবে পাশ করেছিল। সে বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। দৈবক্রমে নীলাদ্রি একটি নামকরা সরকারি স্কুলে চাকরি পেয়েছে। দিয়ার অনেক বড় উচ্চাশা, সে নিজে আমলা হতে চায়। সে স্বপ্ন দেখে সে এক ব্যতিক্রমী আমলা হবে। সৎ, কর্মঠ, সততায় অটল। সে সততা, ভদ্রতার, সহমর্মিতার এক নতুন উদাহরণ স্থাপন করতে চায়। সে চিরদিন দেখে এসেছে আমলারা তার বাবাকে সবসময় হেয় করে দেখেছে। বাবার বয়সী একজন মানুষকে তার ছেলের বয়সী সদ্য পাশ করা আমলা তুই করে সম্বোধন করছে, দেবু দেবু করে ডাকছে। দিয়ার মা তার ছোটবেলায় মারা গেছেন। নীলাদ্রির মা এই মা মরা মেয়েটাকেই একটু বেশি স্নেহ করেন। এক এক করে সংসারের সব কাজের দায়িত্ব দিয়া নিজের হাতে তুলে নিয়েছিল। বছর কয়েক আগে বাবার একটা ছোট্ট হার্ট অ্যাটাক হয়ে গেছে। তারপর থেকে দিয়া বাবাকে ঘরের কোনো কাজ করতে দেয় না। বাবার কষ্ট হয়। নিজের একমাত্র মেয়েকে তিনি কিছুই দিতে পারেননি। সেদিন হঠাৎ দিয়ার চারিদিকে জগৎ ঘন অন্ধকারে ডুবে গেল। সেদিন দিয়া প্রতিদিনের মতো ভোরেই উঠেছিল। আজ নিয়ম মতো দিয়া চা করে বাবাকে ডাকতে গিয়েছিল, কিন্তু বাবাকে দেখে সহসা দিয়ার বুক কেঁপে উঠল। বাবার চিরদিন পাশ ফিরে শোয়ার অভ্যেস, কিন্তু আজ বাবা একেবারে চিত হয়ে শুয়ে রয়েছেন। একটা চোখ একটু খোলা, একটা হাত বুকের ওপর, অন্য হাতটা অস্বাভাবিকভাবে একদিকে ঝুলে পড়ে রয়েছে। চায়ের কাপটা সাইড টেবিলে রেখে দিয়া ডাকলো, বাবা, বাবা, উঠে পড়ো। বাবা নীরব। বাবা। দিয়া বাবাকে আস্তে করে নাড়া দিতে চাইল। তখন সে ছিটকে দাঁড়ালো। বাবা। বাবার দেহ বরফের মতো ঠান্ডা। বাবা ঘুমের মধ্যে অনন্ত লোকে চলে গেছেন। খবর পেয়ে নীলাদ্রি মা বাবার সাথে ছুটে এসেছে। দিয়া পাথর হয়ে গেছে। বাবাটা সব ব্যবস্থা করেছে। মা কল্যাণী মেয়েকে আগলে রয়েছেন। কর্মচারীদের মধ্যে দেবনাথের ভীষণ সুনাম ছিল। তিনি সবার আপদে বিপদে ছুটে যেতেন। রক্তদানে তার জুড়ি পাওয়া ভার। অসংখ্যবার তিনি বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন। কলকাতার এমন কোনো ব্লাড ব্যাংক নেই যেখানে তার নাম নথিভুক্ত নেই। তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। তিনি সার্বজনীন রক্তদাতা ছিলেন। আজ দিয়া একা হয়ে গেছে। সবাই তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে কারো সাহায্য নেবে না। দিবাকর কর্মক্ষেত্রে দেবনাথের কাছের বন্ধু। সে সমানে শিবনাথের সাথে রয়েছে। তার স্ত্রী কল্যাণীর সাথে ঘর সামলাচ্ছে, দিয়াকে সামলাচ্ছে। দেবনাথের চাকরির মাত্র 4 বছর বাকি ছিল। বন্ধুরা তদবির করে তার রিটায়ারমেন্টের সব টাকা পয়সা বের করে দিয়েছে। আমার মনে হয় আপনি যদি দিয়াকে আপনার পুত্রবধূ করে নিয়ে যান তাহলে ভালো হবে, দিবাকর বললেন। দিয়া চমকে নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি অবাক এমন সময়। এই রকম প্রস্তাব? শেষ পর্যন্ত তাই হয়েছিল। নীলাদ্রি আর দিয়ার সংক্ষেপে রেজিস্ট্রি ম্যারেজ সারা হয়েছে। গোটা কয়েক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় নিয়ে একটা ছোটখাটো পার্টি রাখা হয়েছিল। দিয়া এখন তার মূল উদ্দেশ্যের পথে ফোকাস রাখতে চায়। দিয়া আইএস পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছিল। 3 মাস পরে দিয়াকে ট্রেনিং এর জন্য 2 বছরের জন্য মুসৌরি যেতে হবে। এবার বেশ বড় করে দুজনের বিয়ের অনুষ্ঠান সারা হলো। হানিমুনের সুখ স্মৃতি নিয়ে সে রওনা হয়েছে। মুসৌরিতে 2 বছর ট্রেনিং শেষ করে দিয়া কলকাতায় কাজে যোগ দিয়েছে। সে এখন দক্ষিণ 24 পরগনায় জেলা শাসকের পদে নিযুক্ত হয়েছে। স্বামী স্ত্রী দুজনেই নিজের কাজের প্রতি, দায়িত্বের প্রতি নিষ্ঠাবান। নীলাদ্রি কলকাতায় এক নামকরা হাই স্কুলে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্ক আর বিজ্ঞান পড়ায়। অন্যান্য শিক্ষকরা তাদের কাজকে নিজের জীবিকা হিসেবে, অর্থ উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছে, কিন্তু নীলাদ্রি মনে করে সে যা করছে সেটা তার ব্রত, তার জীবনের সাধনা।
দিয়া কাজে যোগ দিয়েছে, সরকারি বাড়ি, সরকারি গাড়ি পেয়েছে। দুজনের জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে। নীলাদ্রি বাসে করে স্কুলে যায়। সে ভীষণ নিষ্ঠাবান, নিয়মানুবর্তিতা তার স্বভাব। তার স্কুল খুব একটা দূরে নয়, তবে সে হাতে সময় নিয়ে ঘর থেকে বেরোয়। সেদিন দিয়া যথাসময়ে অফিস রওনা হয়েছে। সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে। হঠাৎ সে দেখল নীলাদ্রির সামনে একটা বাসে পাদানিতে ঝুলছে। দিয়া মুখ বাড়িয়ে তাকে ডাকতে যাবে, তখনই বাস ছেড়ে দিয়েছে। সেদিন বিকেলে নীলাদ্রি স্কুল থেকে ঘেমে এনে বাড়ি ঢুকেছে। যদিও তার স্কুল ছুটি হয় বিকেল 4টে, কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে তার 5:30 বেজে যায়। আজ তার একটু বেশি দেরি হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে নীলাদ্রি যথারীতি বাথরুমে ঢুকে গেছে। সে খেয়াল করেনি দিয়া তার দিকে তাকিয়ে রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে সে সোফায় এসে বসেছে। দিয়া হাসি মুখে চায়ের কাপ তার দিকে এগিয়ে দিল। থ্যাঙ্কস। কখন ফিরলে? 5:30। তোমার আজ একটু দেরি হয়েছে? হ্যাঁ, আর বলো না, বেরিয়েই সামনে মিছিল। বিকেলে মিছিল করার কি মানে বুঝি না, মানুষকে শুধু শুধু হেনস্থা করা। নীলাদ্রি তেতো মুখে বলল, হ্যাঁ তা ঠিক। আজ সকালে আমি তোমাকে দেখেছি। কোথায়? ওই তো তোমার স্কুলের আগের মোড়টা। আচ্ছা, তুমি রোজ ওইভাবে বাসে ঝুলতে ঝুলতে যাও? দিয়া বলল, ইয়েস ম্যাম, এই আমাদের নিয়তি। আমার খুব খারাপ লাগছিল। আমার একটা প্রস্তাব আছে। দিয়া স্বামীর দিকে তাকালো। নীলাদ্রি চায়ের কাপ নামিয়ে রেখে স্ত্রীর দিকে তাকালো। দেখো, তোমার আমার কাজে যাওয়ার সময় প্রায় এক পথ, পথও এক। আমি বলি, তুমি যদি আমার সাথে যাও তবে একবেলা অন্তত তোমার ওই বাদুর ঝোলা থেকে রেহাই পেতে পারবে। কিন্তু সেটা কি ঠিক হবে? পজিশনের অপব্যবহার, অ্যাডভান্টেজ নেওয়া হবে না? নীলাদ্রি বলল, তা কেন হবে? তুমি আমার স্বামী, তোমার আমার পথ এক, সময় এক। ধরো আমার সেক্রেটারি যদি এক রাস্তা দিয়ে কাজে যেত, তাহলে আমি যদি তাকে সাথে নিতাম, তাহলে কি সেটা এথিক্সের বিরুদ্ধে বিবেচিত হতো? দিয়া স্বামীকে বোঝালো। তারপর থেকে নীলাদ্রি প্রতিদিন দিয়ার সাথে যায়, সহকর্মীদের বাঁকা দৃষ্টি এড়াবার জন্য। সে রাস্তার মোড়ে নেমে যায়। সহকর্মীদের দৃষ্টি বেশি দিন এড়ানো যায়নি। সেদিন গাড়ি থেকে নামতেই নীলাদ্রি সহকর্মীদের সামনে পড়ে গেল। কি কপাল মারি লোকটার! বউ আইএস, সরকারি বাড়ি, সরকারি গাড়ি। আমরা বাসে ট্রেনে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে আসবো, আরো এসি গাড়িতে এসে টুক করে নেমে পড়বে। একজন বিদ্রূপের সুরে বলল, এই নিয়ে কমপ্লেন করা উচিত, সরকারি ব্যবস্থার অপব্যবহার। আর একজন বলল। নীলাদ্রিকে কাছে আসতে দেখে সবাই চুপ করে গেল। একজন এগিয়ে গিয়ে বলল, কি বোস স্যার, আপনাকে আজ ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে এত? হ্যাঁ, সকালে তো ফ্রেশ থাকবই, নীলাদ্রি বলল। তা তো থাকবেনই দাদা, আপনাকে তো আর সংসারের ঝক্কি সামলাতে হয় না। সকালে উঠে বাজার ছোটা, বাজার থেকে ফিরে 2 ঘটি মাথায় দিয়ে 2টি মুখে গুজে ছোটা, তারপর বাসে বাদুর ঝোলা তো আছেই। আর একজন বলল, লাকি ম্যান। পেছন থেকে একজন শিক্ষিকা যোগ দিল। নীলাদ্রি পা চালিয়ে এগিয়ে গেল। বোস স্যারের মনে হয় গায়ে লেগেছে। শিক্ষিকা বললেন, ও তাই নাকি, তাই নাকি। পিছনে হাসির রোল উঠল। পরদিন নীলাদ্রি ভোর ভোর উঠে পড়েছে। দিয়া উঠে দেখে নীলাদ্রি রেডি। কি ব্যাপার, তোমার কি আজ সকাল সকাল স্কুলে কোনো কাজ পড়েছে? কালকে কিছু বলনি তো? দিয়া বলল, না, আমি আজ থেকে বাসে যাব। নীলাদ্রি সংক্ষেপে বলল, আরে হঠাৎ কেন? স্কুলে আমাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে, আমি সরকারি ব্যবস্থার অপব্যবহার করছি। তুমি কিছু বললে না? কি বলবো, কতজনকে বলবো? সবাই যেভাবে আসা যাওয়া করে আমাকেও সেইভাবে যেতে হবে। আমি প্রিভিলেজড ক্লাসে পড়ি না। দিয়া অনেক চেষ্টা করে স্বামীকে সেদিন বোঝাতে পারিনি। বেশিরভাগ শিক্ষকদের জন্য তাদের কাজ, তাদের জীবিকা, তাদের দায়বদ্ধতা স্কুলে আসা, নিজের মতো করে পড়িয়ে যাওয়া। কে কি বুঝলো কি বুঝলো না তাতে কোনো মাথা ব্যথা নেই তাদের। কিন্তু নীলাদ্রি সবার থেকে আলাদা। সে পড়াতে ভালোবাসে। প্রত্যেক ছাত্রছাত্রীর দিকে তার নজর থাকে। এখন প্রতিদিন স্কুল ছুটি হবার পরে সে ঘন্টাখানেক শিক্ষকদের ঘরে থাকে। কারো কিছু জানার দরকার থাকলে তার সাথে দেখা করে। নীলাদ্রি যত্ন করে বুঝিয়ে দেয়। সে কোচিংয়ে পড়াতে যায় না। টাকার পিছনে ছুটবার তার কোনো তাগিদ নেই, অবশ্য প্রয়োজনে নেই। ছাত্রছাত্রীদের মাঝে সে সমাদৃত। স্কুলে তার সুনাম ছড়িয়ে পড়েছে। সেটা স্কুল কর্তৃপক্ষের সুনজরে পড়েছে। সহকারী প্রধান শিক্ষকের পদ খালি হওয়ায় কর্তৃপক্ষ নীলাদ্রিকে বেছে নিয়েছে। অনেক প্রবীণ শিক্ষকের ডিঙিয়ে নীলাদ্রি সহকারী প্রধান শিক্ষক হয়েছে। তার এই অসাময়িক পদোন্নতি অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। নীলাদ্রির ভদ্রতা বোধে, সৌজন্য বোধে কোনো পরিবর্তন হয়নি।
তবে তার দায়িত্ব বেড়েছে। নীলাদ্রির মধ্যে একটা স্থির চিত্ত মানুষ বসবাস করে। সে প্রয়োজনে স্পষ্ট কথা বলায় পিছপা হয় না, কিন্তু সেটা কখনো সৌজন্যের সীমানা অতিক্রম করে না। 1.5 বছরের মাথায় দিয়ার পদোন্নতি হয়েছে। সে শিক্ষা বিভাগের সহসচিবের পদ গ্রহণ করেছে। সেবার স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘ ছুটিতে। তিনি গুরুতর অসুস্থ। তার হৃদযন্ত্রের অবস্থা গুরুতর। গত মাসে তার হার্টের ভালভ পাল্টাতে হয়েছে, তার সাথে বাইপাস। সুতরাং নীলাদ্রি এখন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। নির্মল পালিত নীলাদ্রির স্কুলে একজন হাই স্কুল শিক্ষক। তিনি নবম আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্ক পড়ান। নীলাদ্রির কাছে অনেক ছাত্রছাত্রীদের মা বাবা, অভিভাবকদের থেকে অভিযোগ এসেছে যে নির্মল স্যার তাদের ওপর চাপ সৃষ্টি করছে তার কাছে টিউশন নেওয়ার জন্য। নীলাদ্রির স্কুল যে এলাকায় অবস্থিত সেখানে মূলত নিম্নবিত্ত আর মধ্যবিত্ত চাকুরিজীবীরা বসবাস করে। অনেকের ক্ষেত্রে টিউশনের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করা অসাধ্য। একদিন নীলাদ্রি নির্মল স্যারকে ডেকে পাঠালো। আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছেন স্যার। চাপরাশি এসে নির্মলকে খবর দিল, জবে থেকে নীলাদ্রিকে সবাইকে ডিঙিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে তিনি গায়ের জ্বালায় পুড়ছেন। প্রিন্সিপাল, নির্মল ভ্রু কুঁচকে তাচ্ছিল্যের স্বরে বললেন। অন্য সবাই নীলাদ্রির পদোন্নতিকে ধীরে ধীরে স্বীকার করে নিয়েছে, কিন্তু নির্মল স্কুল কমিটির অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। না মানে বসু স্যার ডাকছেন, উনি তো এখন প্রিন্সিপাল। চাপরাশি হাত কচলাতে কচলাতে বলল, জানি, আমার এখন একটা ক্লাস আছে, ক্লাস শেষ করে যাচ্ছি, যাও বলে দাও। নির্মল হন হন করে চলে গেলেন। সেদিন অনেক নিরীহ ছাত্র তার রোষের শিকার হয়েছে। আমাকে ডেকেছেন? নির্মল প্রিন্সিপালের ঘরে ঢুকে ভ্রু কুঁচকে বললেন। হ্যাঁ আসুন, বসুন আপনি, নীলাদ্রি শান্ত কণ্ঠে বলল। নির্মল বসেছেন, তার কপালের ভাঁজ কমেনি। নীলাদ্রি তার টেবিলের দেরাজ খুলে একটা পরীক্ষার খাতা বের করলো। এটা একটু দেখবেন, আপনি এই অঙ্কটার জন্য একে 0 দিয়েছেন। আমার মনে হয় এই অঙ্কটাও ঠিকই করেছে। এই দেখুন, আপনি একে 10-এ 10 দিয়েছেন। দুজনের উত্তর এক, অঙ্কের স্টেপগুলো এক। নীলাদ্রি আর একটা পরীক্ষার খাতা নির্মলের সামনে তুলে ধরেছে। নির্মল কিছুক্ষণ ভ্রু কুঁচকে খাতার দিকে খুঁটিয়ে দেখলেন, হ্যাঁ, দুটো উত্তর এক, স্টেপ এক। হয়তো এই পরীক্ষার সময় পরে এটা লিখেছে। নির্মল যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। আপনি কি করে জানলেন? আপনি তো স্কুলে আসেননি সেদিন। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে যদিও এই অঙ্কটা উত্তর লিখতো, তাহলে সেদিন ওই ক্লাসে যার ডিউটি ছিল তার রিমার্কস থাকতো। নির্মল চুপ করে গেলেন। নিজের পকেট থেকে পেন বের করে পরীক্ষার খাতা সংশোধন করে দিলেন। এই ছাত্রের বাকি সব অঙ্কগুলো ঠিক ছিল। ও 100-তে 95 পেয়েছে, এটা দরুন ও 100-তে 100 পেয়েছে। আপনি জানেন এটা বার্ষিক পরীক্ষার খাতা। নীলাদ্রির কণ্ঠস্বর এবার একটু গুরু গম্ভীর শোনালো নির্মলের কাছে, যদিও নীলাদ্রি শান্তভাবেই কথা বলছে। আমি কি মানুষ না? আমাকে কত খাতা দেখতে হয় আপনি জানেন? একটা ভুল করলে আপনি আমাকে হেনস্থা করবেন? নির্মল রাগে জ্বলে উঠেছে। আমি আপনাকে হেনস্থা করিনি, ভুল হয়েছে, আপনি সেটা শুধরে দিয়েছেন। এতে এত তেলে বেগুনে জ্বলে ওঠার কি আছে? নির্মল ছুটে বেরিয়ে যেতে চাইল। দাঁড়ান, আমার কথা শেষ হয়নি। এবার নীলাদ্রি বজ্রকণ্ঠে বলল। নির্মল ঘুরে দাঁড়ালো। সে পারলে নীলাদ্রিকে চোখ দিয়ে ভস্ম করে দেয়। আমার কাছে অনেক ছাত্রছাত্রীদের মা বাবা অভিযোগ করেছেন যে আপনি ওদের ওপর চাপ দিচ্ছেন আপনার কাছে টিউশন নেওয়ার জন্য। নীলাদ্রি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কে কে বলেছে আপনাকে? নির্মল হুঙ্কার দিয়ে উঠল। যেই বলুক কথাটা সত্যি। রাগে নির্মলের বাক রুদ্ধ হয়ে গেছে। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছেন? সেখানে স্পষ্ট লেখা রয়েছে আপনি স্কুলকে না জানিয়ে বাইরে টিউশন নিতে পারেন না, অর্থাৎ টাকার বিনিময়ে পড়াতে পারবেন না। শিক্ষার অধিকার আইনেও প্রাইভেট টিউশন নিষেধ করা আছে। আপনার এই কাজটা একটা ফুল টাইম কমিটমেন্ট। আপনি বেশি নিয়ম দেখাতে আসবেন না আমাকে। আপনি কি করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছেন আমি জানি। আপনি সাপের লেজে পা দেওয়ার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। নির্মল ফুঁসিয়ে উঠল। দারুণ, ব্রাভো, আপনি সাপ? আমি জানতাম না। কি আমি সাপ? বাড়াবাড়ি করবেন না, আমি বলে দিচ্ছি, ভালো হবে না। নির্মল ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন স্কুলে পৌঁছে নীলাদ্রি দেখলো স্কুলের সামনে উত্তেজিত পিকেট। স্কুলের কিছু চেনা শিক্ষকদের সেখানে দেখা যাচ্ছে। নীলাদ্রিকে দেখে ভিড় তাকে ছেকে ধরলো। শুরু হলো চিৎকার চেঁচামেচি, ঠেলাঠেলি, মার মার রব।
তখনই বিশাল বাহিনী নিয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। আগের দিন নীলাদ্রি দিয়াকে স্কুলের ঘটনাটা বলেছিল। দিয়া তাকে স্কুলে পৌঁছে দিতে চেয়েছিল, অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু নীলাদ্রি কোনো কিছুতে কান দেয়নি। তার অন্তরে কিছু টিচারদের কটাক্ষ বাণী গেঁথে রয়েছে। দিয়া গৃহ সচিবকে বলে নীলাদ্রিকে উদ্ধার করবার জন্য পুলিশের ব্যবস্থা করেছিল। নীলাদ্রি বিধ্বস্ত, তার বউকে তাকে উদ্ধার করতে হয়েছে, তাতে সে আরো বেশি আহত। তার অস্তিত্বে, তার পৌরুষে আঘাত লেগেছে। দিয়া পরামর্শ দিল সে যেন দিন কয়েক ছুটি নিয়ে নেয়, কিন্তু নীলাদ্রি তাতেও রাজি নয়। পরদিন ওই স্কুলের গেটের সামনে থেকে পিকেট সরেনি, বরং আরো জোরালো হয়েছে। শিক্ষক ইউনিয়নের দলবল তাতে যোগ দিয়েছে। তাদের দাবি নীলাদ্রিকে সবার সামনে নির্মল স্যারের কাছে ক্ষমা চাইতে হবে, আর তাকে সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে অপসারিত করতে হবে। যে ভদ্রলোক নির্মলকে নিয়ে নীলাদ্রির কাছে অভিযোগ করেছিলেন, তিনি চাপে পড়ে নির্লজ্জভাবে অস্বীকার করলেন। নীলাদ্রি মর্মাহত, অপমানিত, হতাশ। স্কুলের প্রধান শিক্ষক তার ছুটি সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। স্কুলের পড়াশোনা সব বন্ধ। স্কুল কমিটি, স্কুল কর্তৃপক্ষ, ছাত্র ছাত্রীদের মা বাবা, এলাকার কর্পোরেটর সবাই নানাভাবে নীলাদ্রিকে বোঝাচ্ছেন। স্কুলের সম্মানের খাতিরে, শিক্ষার স্বার্থে সে যেন নির্মলের কাছে ক্ষমা চেয়ে ঝামেলাটা মিটিয়ে নেয়। পরোক্ষে অবাধ্যতার দায়ে সাসপেনশনের সতর্কতা বানিয়েও একজন স্কুল কমিটির সদস্য নীলাদ্রিকে শুনিয়ে যায়। নীলাদ্রি ভীষণভাবে আহত। সে সারাদিন মনমরা হয়ে বসে থাকে। খাওয়া দাওয়া সে প্রায় ছেড়েই দিয়েছে। দিয়া নানাভাবে স্বামীকে বোঝাচ্ছে, তাকে অনুপ্রাণিত করবার চেষ্টা করছে, কিন্তু নীলাদ্রি অনড়। তুমি তো একজন একনিষ্ঠ টিচার, পড়াতে ভালোবাসো, তোমার কি দরকার রাজনীতিতে মাথা গলাবার? তুমি একা লড়াই করতে পারবে না। দেখলে তো, যার ভরসায় তুমি উচিত পদক্ষেপ নিতে চাইলে সে সাফ অস্বীকার করে ফেললো। তারও উপায় নেই, সে ছাপুষা মানুষ। আমি জানি তুমি ঠিক উচিত কাজ করেছো, কিন্তু কি দরকার? একটা সরি বললে যদি ঝামেলা মিটে যায়, তবে সেটাই তো শ্রেয়। দিয়া স্বামীকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলো। নীলাদ্রি একটা কথা বলল না, সেখান থেকে নীরবে উঠে চলে গেল। নীলাদ্রির মা বাবাও ছেলেকে বোঝালেন, তুমি পড়াতে ভালোবাসো, সেটা নিয়ে থাকলেই তো ভালো। টিউশন আইন বিরুদ্ধ, কিন্তু কেউ সেটা মানে না। তুমি একা কি এই নৈতিক অবক্ষয় পাল্টাতে পারবে? রাজনীতির জগৎ অন্ধকারে ভরা, নোংরামিতে ভরা। তুমি একা কি সেটা পরিষ্কার করতে পারবে? তুমি তড়িঘড়ি কেন ওই লোকটাকে চ্যালেঞ্জ করতে গেলে? এটা কি আজকের ব্যাপার? প্রিন্সিপাল কি এইসব জানে না? বাবা বললেন। নীলাদ্রি করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল, মুখে কিছুই বলল না। পরদিন স্কুলে গিয়ে নীলাদ্রি হাত জোর করে নির্মল স্যারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। পিকেট উঠে গেছে, আবার স্কুল খুলেছে। সেদিন থেকে নীলাদ্রি যেন এক অন্য মানুষ, যে সব সময় চুপচাপ থাকে, খুব কম কথা বলে, আস্তে আস্তে নিরুত্তাপ কণ্ঠস্বর। সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে। সময় স্কুলে যায়, সময় ফিরে আসে। এক্সট্রা ক্লাস আর হয় না। সেদিন দিয়ার বেশ দেরি হয়েছিল কাজ থেকে ফিরতে। এসে দেখলো নীলাদ্রি তখনও বাড়ি ফেরেনি। দিয়া জানে সে মাঝে মাঝে উঁচু ক্লাসে ছেলে মেয়েদের এক্সট্রা ক্লাস নেয়। কাজের মেয়ে চা করে নিয়ে আসলো। নীলাদ্রির কাছে মোবাইল ফোন আছে, কিন্তু তার স্কুলের টাইম টেবিল কারো জানা নেই। খুব প্রয়োজন না হলে অকারণে ফোন করা সে পছন্দ করে না। বুবান কিছু বলে গেছে? আজকে কি ওর এক্সট্রা ক্লাস আছে? শাশুড়ি জিজ্ঞাসা করলো। না, আমাকে তো কিছু বলে যায়নি, দিয়া বলল। তখনই রতন এসে একটা খাম সামনে সেন্টার টেবিলে রাখলো। রতন আর একজন কাজের লোক। আপনারা যখন কালীঘাট গিয়েছিলেন, বাবু ফিরেছিলেন, উনি এটা আপনাদের দিতে বলেছেন। কখন? ও কখন এসেছিল? কোথায় যাচ্ছে কিছু বলেছে? দিয়া চঞ্চল হয়ে উঠল। ও কি করে জানবে? এখানে সব লেখা আছে। শিবনাথ খামটা দিয়ার হাতে দিলেন। বাবা মাও দিয়া। আমি নিজেকে খোঁজার জন্য যাচ্ছি। গত কিছু সময় আমি চারিত্রিক অবক্ষয়ের মধ্যে তলিয়ে যাচ্ছিলাম। এবার আমি এমন এক জায়গায় যাব, যেখানে আমি যে কাজ সব থেকে ভালোবাসি সেটা আমি কোনো বাধা, কোনো রাজনীতি, কোনো আপোষ ছাড়া করতে পারবো। আমি আছি, কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে, বর্তমান পরিবেশে থাকতে পারছি না। তোমরা ভালো থেকো। দিয়া তোমাদের কাছে রইল। সে সক্ষম, তোমাদের ভালোভাবে দেখাশোনা করতে পারবে। প্রণাম নিও। ইতি, বুবান। দিয়া ছুটে গিয়ে নীলাদ্রির মোবাইলে ফোন করলো। দাদাবাবুর মোবাইল তো ঘরে রয়েছে দিদি, কাজের মেয়ে এসে বলল। নীলাদ্রি মোবাইল রেখে গেছে। সে কারো সাথে সম্পর্ক রাখবে না। সে পথ সে বন্ধ করে দিয়ে গেছে। ঘরে পিন পতন, নিস্তব্ধতা। দিয়া ব্যস্ত হয়ে নানা জায়গায় ফোন করছে। সে সমস্ত সরকারি শাসনতন্ত্র ব্যবহার করতে চায়। গৃহ বিভাগ, পুলিশ, গোয়েন্দা বিভাগ, সবাই নীলাদ্রিকে খুঁজছে। শিবনাথ আর কল্যাণী পাথর হয়ে বসে রয়েছেন। তোমরা চিন্তা করো না মা বাবা, আমি পুরো সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে ঠিক খুঁজে বের করবে। দিয়া শ্বশুর শাশুড়িকে আশ্বাস দেওয়ার চেষ্টা করলো, যদিও সে জানে কাজটা দুরূহ, দুঃসাধ্য।
তাই যেন হয় মা। শিবনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কিন্তু নীলাদ্রিকে খুঁজে পাওয়া যায়নি। সে হারিয়ে গেছে বিশাল দেশের জনসমুদ্রের মাঝে। নীলাদ্রিকে অন্যায়ের কাছে নতি স্বীকার করতে হয়েছে। এত বড় অপমান তার কখনো হয়নি। সে কি ভুল করেছে? ঘরে বাহিরে কেউ তাকে সাথ দিল না। মা বাবা তারাও তাকে অন্যায়ের সাথে আপোষ করার পরামর্শ দিলেন। দিয়া, তাকে সে বাল্যকাল থেকে জানে। তার বিপদের সময় সে তাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছে। সেও তাকে বুঝলো না। নীলাদ্রি বিধ্বস্ত। আমি থাকবো না এখানে। আমি অপদার্থ, অপাত্র, অপ্রয়োজনীয়। কারো দরকার নেই আমাকে। যখন নীলাদ্রির জীবন একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন একটি বিজ্ঞাপন দৈবাত তার চোখে পড়েছিল। হিমাচল প্রদেশে একটা ছোট পাহাড়ি শহর আছে, চম্বা। দেশের এক স্বনামধন্য শিল্পপতি প্রায় 40 বছর আগে সেখানে একটা আবাসিক স্কুল খুলেছিলেন। সেই স্কুলের জন্য কোনো পিছুটান ছাড়া নিষ্ঠাবান নিবেদিত প্রাণ প্রধান শিক্ষকের প্রয়োজন। দৈবক্রমে অতি সহজে নীলাদ্রি সে চাকরিটা পেয়ে গেল। 1951-এ চীন সৈন্য বলে তিব্বত দখল করেছিল। জনগণ প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করেছিল, কিন্তু চীন নৃশংসভাবে সে প্রতিরোধ ভেঙে দিয়েছিল। অনেক তিব্বতবাসী তাতে প্রাণ হারিয়েছিল। 1959-এ তারা ভারতে এসে আশ্রয় নিয়েছিল। মূলত হিমাচল প্রদেশে তারা আশ্রয় নিয়েছিল, যদিও এখন অন্যান্য রাজ্যেও কিছু তিব্বতী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাধামোহন চৌহানের বাবা নন্দরায় অনাথ তিব্বতী বাচ্চাদের জন্য একটা স্কুল গড়ে তুলেছিলেন চাম্বার কাছে। সারা দেশে তাদের ব্যবসার ব্যাপ্তি, কিন্তু তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করে থাকেন। স্বাধীনতার আগে নন্দরায় গোপনে ক্রান্তিকারীদের অনেক সাহায্য করতেন। ধীরে ধীরে অনাথ তিব্বতী বাচ্চাদের সংখ্যা কমে গিয়েছিল, আর নন্দরায় চৌহানের গড়ে তোলা স্কুল দেশের এক নামকরা আবাসিক স্কুল হয়ে গেছে। এখন এখানে 600-র বেশি ছাত্র থাকে। ওই স্কুলে এখন দেশের শ্রেষ্ঠ স্কুলের একটা। যে শিক্ষকরা বিয়ে করেনি তারা স্কুলের মধ্যে বাস করে। পড়ানো ছাড়া তাদের ছাত্রদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মাইনে একটু বেশি, সুবিধাও বেশি। প্রধান শিক্ষকের জন্য পিছুটান ছাড়া অকৃতদার হওয়া আবশ্যক। নীলাদ্রি মন প্রাণ দিয়ে তার দায়িত্ব পালন করে। মাঝে মাঝে একটা সূক্ষ্ম অপরাধ বোধ তার বুকের মধ্যে উকি দিয়ে থাকে, কিন্তু সে সযত্নে সেটা ঠেলে বের করে দেয়। তার অহং বিবেককে দমন করে রাখে। নীলাদ্রি সকলের জীবন থেকে চলে গেছে। মা, বাবা, দিয়া, কারো কথা সে ভাবেনি। অপমান আর লাঞ্ছনার তাড়নায় সে অজানা পথে হারিয়ে গেছে। সে ভুলে গেছে সে কারো ছেলে, কারো স্বামী। নিজেকে ছাড়া কারো অস্তিত্বে সে গুরুত্ব দেয়নি। এখন বাড়িতে কেউ তার নাম উল্লেখ করে না। এই ঘটনার দিন 15 পরে দিয়া হঠাৎ জানতে পারল সে অন্তঃসত্ত্বা। নীলাদ্রির বীজ তার গর্ভে এসেছে। ক্ষণিকের জন্য ব্যথা বিষাদের ঝড় আর একবার বাড়ির সকলকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু শীঘ্রই সে বেদনা কাটিয়ে উঠেছে তারা। দিয়া নীলাদ্রির ঔরসজাত সন্তানকে জন্ম দেবে। মা বাবার দায়িত্ব সে একা পালন করবে। না না, তা কেন হবে মা? আমরা তো আছি। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আছি। তোমার বাবা রিটায়ার করেছে, তুমি চিন্তা করো না। কল্যাণী দিয়াকে জড়িয়ে ধরলেন। যথাসময় দিয়া একটি ফুটফুটে কন্যা জন্ম দিয়েছে। সবাই সব দুঃখ কষ্ট বেদনা ভুলে শিশুকে নিয়ে মেতে উঠেছে। বালিকা তার মায়ের ছোট সংস্করণ। দিয়া আবার কাজে যোগ দিয়েছে। সে নিশ্চিন্ত। তার মেয়ে ঠাকুমা ঠাকুরদার স্নেহের ছায়ায় মানুষ হচ্ছে। কিন্তু সুখ তার বেশি দিন সইল না। 2 বছর পরে হঠাৎ শিবনাথ ঘুমের মধ্যে চলে গেলেন। কল্যাণী নিজের শোক তাপ কাটিয়ে উঠে নাতনিকে বুকে করে মানুষ করছে। তিনি এখন প্রিয়ের জন্য বাঁচবেন। সময় গড়িয়ে যায়। 7 বছর আগে নীলাদ্রি কলকাতা ত্যাগ করেছে। মা বাবা স্ত্রী সকলকে ছেড়ে সে হারিয়ে গেছে। সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্কুলে তার বেশ সুনাম হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নীলাদ্রি ছাত্রদের সাথে কাটায়। ইদানিং সারাদিনের ব্যস্ততার পরে নীলাদ্রি যেই নিজের বিছানায় গায়ে এলিয়ে দেয়, ফেলে আসা পরিবারের ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। মা বাবা, দিয়ার মুখ ফুটে ওঠে নীলাদ্রির মানস পটে। অপরাধ বোধ তার অহমিকার প্রাচীর ধ্বংস করেছে। আমি শুধু নিজের কথা ভাবলাম, মা বাবা, দিয়ার কথা একবারও ভাবলাম না। আমি এত স্বার্থপর, এত হৃদয়হীন কি করে হলাম? নীলাদ্রি ভাবে। এই চাকরিটা পাওয়ার জন্য নীলাদ্রিকে মিথ্যাচার করতে হয়েছে। সে যে আবাসিক স্কুলের হেডমাস্টারের দায়িত্ব নিয়েছিল, সেখানে চাকরির শর্ত হিসেবে পিছুটান ছাড়া সৎ মানুষের দরকার ছিল। আমি অপমানে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্রমশ অপরাধবোধ নীলাদ্রিকে অস্থির করে তুলেছিল। রাধামোহন সাহেবকে সে কখনো বলতে পারবে না নিজের মিথ্যাচারের কথা, কিন্তু পরিবারকে দেখার জন্য তার মন উচাটন হয়ে উঠেছে। অনেক বিবেচনা করে গরমের অবকাশের সময় রাধামোহন বাবুকে বলে নীলাদ্রি কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে নীলাদ্রির আর তর সইছে না। সে ট্যাক্সি নিয়ে ছুটলো দিয়ার ঠিকানায়। পৌঁছে সে একটু দমে গেল। জানালার পর্দাগুলো আলাদা। বাড়ির সামনে একটা বুলেট মোটর সাইকেল। কেউ এসেছে হয়তো।
নীলাদ্রি যুক্তি দিল। ডোরবেল বাজানো চাকর গোছের একজন দরজা খুলল। দিয়া ম্যাডাম বাড়িতে আছে? দিয়া ম্যাডাম? ওই নামের তো কেউ এখানে থাকেন না। সিনহা সাহেব অফিসে গিয়েছেন। চাকরটি বলল। কোন অফিসে? সিনহা সাহেব সেচ দপ্তরের বড় সাহেব। নীলাদ্রি দমে গেল। দিয়া এখন কলকাতায় নেই? কোথায় গেছে? নীলাদ্রি ট্যাক্সি ছেড়ে দিয়েছিল। রাস্তায় এসে সে আরো একটা ট্যাক্সিতে চেপে বসলো। দিয়ার আগের অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। অফিস কিছু পাল্টায়নি, একই অফিস পাড়া। সামনে পাশের রাস্তায় চা, কফি, রুটি, তরকারি থেকে শুরু করে মোমো পর্যন্ত বিক্রি হচ্ছে। ভিতরের অবস্থাও যে কে সেই। দেওয়ালে পানের পিক, সিগারেটের টুকরো সর্বত্র ছড়ানো। একটা রিসেপশন কাউন্টার ছিল, সেটা আছে। মানুষ নিখোঁজ। নীলাদ্রি আগে অনেকবার এসেছে এখানে। নীলাদ্রি অফিসে ঢুকে এদিক সেদিক তাকাচ্ছে, ভাবছে কাকে জিজ্ঞাসা করি। আপনাকে আমাদের সাহেব ডাকছেন। হঠাৎ একজন চাপরাশি গোছের লোক পাশ থেকে বলল। নীলাদ্রি চমকে উঠল। চাপরাশি একটা ঘরের দরজা খুলে তাকে ভেতরে ঢুকবার ইঙ্গিত করলো। কল্লোল ভাদুরী। ঘরে ঢুকতে ঢুকতে সামনে লাগানো সাইনবোর্ড নীলাদ্রি দেখে নিয়েছে। আপনি কাউকে খুঁজছেন? সামনে একজন অল্প টাক মাথা লোক বসে আছেন। আমি দিয়াকে খুঁজছি স্যার। আপনি? ভদ্রলোক ভুরু তুলে বললেন। আমার নাম নীলাদ্রি বসু। আমি দিয়ার স্বামী। নিমেষে ভদ্রলোকের মুখে বিদ্রুপ, রাগ, ক্ষোভ ফুটে উঠেছে। তা এতদিন পরে দিয়ার খোঁজ নিতে এসেছেন কি ভেবে? নীলাদ্রি চুপ। কত বছর হলো? 7। নীলাদ্রি আস্তে আস্তে করে বলল। 7 বছর আগে আপনি হঠাৎ দিয়ার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিলেন। আজ এসেছেন খোঁজ নিতে? ভদ্রলোকের কণ্ঠে শ্লেষ ফুটে উঠেছে। আপনি নাকি টিচার, ছাত্রদের জ্ঞান দেন। পালিয়ে গেলে কি সমস্যার সমাধান হয়ে যায়? যারা আপনাকে অপমান করেছিল তারা কে ছিল আপনার? আপনার পরিবার কি দোষ করেছিল? কিসের শাস্তি পাচ্ছে তারা? আপনার বাবা আঘাত চেপে গুমড়ে গুমড়ে মারা গেলেন 2 বছরের মধ্যে। আপনার মেয়ে বাবার মুখ দেখলো না। আপনি হারিয়ে যাওয়ার পরে দিয়া জেনেছিল সে প্রেগনেন্ট। এখন আপনার মা নাতনিকে আঁকড়ে ধরে স্বামীর মৃত্যুর আঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। জানি না উনি বেঁচে আছেন কিনা। নীলাদ্রি পাথর হয়ে গেছে। সে কাঁদতে ভুলে গেছে। কল্লোল ভাদুরী নিজেকে সংবরণ করার চেষ্টা করছেন। অনেকক্ষণ ঘরের মধ্যে পিন পতন, নিস্তব্ধতা। একসময় নীলাদ্রি ক্ষীণ কণ্ঠে বলল। ওরা এখন কোথায় স্যার? আমি জানি না। প্রথমে শিলিগুড়ি ট্রান্সফার হয়েছিল দিয়ার। দিয়া নিজের ট্রান্সফার নিয়েছিল। তারপর কোথায় গেছে আমি জানি না। আর আপনি জেনে কি করবেন? আপনি তো সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। ইউ ডিজার্ভ নাথিং। কল্লোল লাহিড়ী ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার নীলাদ্রি ফুপিয়ে কেঁদে উঠল। তার মন প্রাণ হাহাকার করে উঠেছে। সে নিজের হাতে নিজের জীবন নষ্ট করেছে। ভগ্ন হৃদয়, হতোদ্যম, ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় নীলাদ্রি নিজের কাজের জায়গায় পৌঁছলো। দৈবাত রাধামোহন বাবুর সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। আরে নীলাদ্রি, তুমি ফিরে আসলে এত তাড়াতাড়ি? তোমার কি চেহারা হয়েছে? শরীর ঠিক আছে তো? রাধামোহন বাবু নীলাদ্রির সাথে বাংলায় কথা বলেন। তার কথায় যদিও একটু পশ্চিমী টান আছে। তার শিক্ষা দীক্ষা কলকাতায় হয়েছে। এক সময় কলকাতা জ্ঞানের, লেখাপড়ার, মৌলিক চিন্তাধারার প্রাণ কেন্দ্র ছিল। না দাদা, আমি ঠিকই আছি। লম্বা ট্রেন জার্নি, তাই একটু ক্লান্ত। 2 দিন স্নান হয়নি। গাটা কিচকিচ করছে। একটু স্নানটা সেরে নি, তারপর দেখি কি করি। নীলাদ্রি একটু হেসে পাশ কাটিয়ে বাথরুমে ঢুকে গেল। অনুতাপ, অবসাদ আর অপরাধ বোধ নীলাদ্রির সমস্ত অস্তিত্বকে ছেয়ে থাকে। সে নিজেকে ব্যস্ত রাখে, কাজের মধ্যে ডুবিয়ে রাখে, কিন্তু স্মৃতিগুলো সবসময় চোরা পথে এসে তাকে আক্রমণ করে। ইদানিং মানসিক চাপের প্রভাব তার শরীরের ওপর পড়তে শুরু করেছে। আরো 10 বছর পেরিয়ে গেছে। সে বেশ কয়েকবার আবার দিয়ার খোঁজ নেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে। তার স্কুলের ট্রাস্টের অফিস দিল্লিতে। মাঝে মাঝে নীলাদ্রিকে সেখানে যেতে হয়। সে সেন্ট্রাল সেক্রেটারিয়েটে যায় দিয়ার খোঁজ নিতে। সে এতবার সেখানে গেছে যে সেখানকার লোকজন তাকে চিনে ফেলেছে। কেউ তাকে পাত্তা দেয় না। অনেকে নীলাদ্রিকে কটূক্তি করতেও ছাড়ে না। সেদিন বিধ্বস্ত অবস্থায় নীলাদ্রি দিল্লি থেকে ফিরল। ঘরে ঢুকে সে টলতে টলতে সোফায় বসে পড়ল। সবাই ছুটে আসলো। স্কুলের সাথে লাগোয়া তার বাসস্থান। রাধামোহন বাবু দৈবাত সেখানে ছিলেন। সঙ্গে সঙ্গে স্কুলে ডাক্তারকে ডাকা হলো। ততক্ষণে নীলাদ্রি অজ্ঞান। অদ্ভুত গোঙানির আওয়াজ বেরোচ্ছে তার মুখে। চোখ উল্টে গেছে, মুখ অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। অবস্থা সঙ্গীন বুঝে নীলাদ্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবস্থা বেগতিক দেখে তাকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 2 মাস পরে নীলাদ্রি কর্মস্থলে ফিরেছে, কিন্তু এক অন্য মানুষ। তাকে আর চেনা যায় না। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। স্ট্রোকের সাথে পক্ষাঘাতে তার 2টো পা অসাড়। রাধামোহন বাবু বিস্তর চেষ্টা করেছেন, কিন্তু কেউ ঠিকভাবে বলতে পারে না কবে সারবে, আদৌ সারবে কিনা। এখন ঘরে 24 ঘন্টার নার্স আয়া।
নীলাদ্রি মাঝে মাঝে স্কুলে ঘুরে আসে। নিজের অক্ষমতার জন্য তার অবসাদ আরো বেড়ে গেছে। ইদানিং সে মাঝে মাঝে ঘোরের মধ্যে থাকে। ঘোরের মধ্যে তার গোপন সত্য ফাঁস হয়ে গেছে। তাতে সে লজ্জিত, অনুতপ্ত, কাউকে মুখ দেখাতে পারে না। আপনি যদি ইন্টারভিউয়ের সময় আপনার সমস্যা আমাকে জানাতেন, তাহলে আমি আপনাকে উচিত পথ দেখাতে পারতাম। সবকিছু ছেড়ে চোরের মতো পালিয়ে আসার প্রয়োজন হতো না। রাধামোহন বললেন, একজন ভালো শিক্ষক হতে হলে ভালো মানুষ হতে হয় প্রথমে। নিজের কোনো দায়িত্ব এড়িয়ে ভালো মানুষ, চরিত্রমান মানুষ হওয়া যায় না। স্বাভাবিক তিনি অসন্তুষ্ট, মর্মাহত। নীলাদ্রি তাকে প্রবঞ্চনা করেছে। হ্যাঁ স্যার, সব আমার দোষ। আমি নিজের অহমিকার জন্য সাংঘাতিক অন্যায় করেছি। সবকিছু হারিয়ে গেছে আমার, মা, বাবা, বউ, মেয়ে সব হারিয়ে গেছে। নীলাদ্রির দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এসেছে। কেন তুমি ওদের খোঁজার চেষ্টা করনি? তুমি বললে কলকাতায় থাকেন ওনারা। আমি সবকিছু হারিয়েছি স্যার। বাবা আমার শোকে মারা গেছেন, দিয়াও ট্রান্সফার নিয়ে কোথায় চলে গেছে। আমি অপদার্থ, দায়িত্বজ্ঞানহীন অমানুষ। আমার স্ত্রী আইএস অফিসার। আমি চেয়েছিলাম ওকে খুঁজে ওর কাছে ক্ষমা ভিক্ষা করব, পারিনি। আমলাদের মধ্যে সবাই আমার অপকর্মের খবর রাখে। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কথা শুনিয়েছে। না না, সব আমারই দোষ। নীলাদ্রি অবরুদ্ধ কণ্ঠে বলল। নীলাদ্রি স্কুলের সাথে যুক্ত একটি মেডিকেল সেন্টার রয়েছে। সেখানকার দুজন নার্স পাড়া করে নীলাদ্রি দেখাশোনা করে। চন্দ্রা দীর্ঘদিন স্কুলের সাথে যুক্ত। সে নীলাদ্রিকে মনে প্রাণে শ্রদ্ধা করে। একদিন সে তাকে বলল, আমার ছেলে আইএস পাশ করেছে স্যার। আপনাকে আগে বলেছিলাম বোধহয়। ও চেষ্টা করছিল অনেকদিন ধরে। ও আচ্ছা, কংগ্রাচুলেশনস। ট্রেনিং হয়ে গেছে? নীলাদ্রি জিজ্ঞাসা করলো। হ্যাঁ স্যার, গত মাসেই ফিরেছে মুসৌরি থেকে। কোথায় প্রথম পোস্টিং পেয়েছে? কলকাতায় স্যার। কলকাতা? নিমেষে নীলাদ্রির নিস্তেজ দুটি চোখে আলোর ঝিলিক। সেদিন বিকেলে চন্দ্রা নীলাদ্রিকে নিয়ে দিয়ার বাড়ির সামনে পৌঁছালো। কল্যাণী দেবী দরজা খুললেন। কাকে চান? আপনাকে মাসিমা, আপনার ছেলেকে নিয়ে এসেছি। চন্দ্রা মুচকি হেসে বলল। চন্দ্রা সরে দাঁড়ালো। সিঁড়ির নিচে হুইল চেয়ারে নীলাদ্রি। খোকা! কল্যাণী দেবী ছুটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। চন্দ্রা ধরে ফেললো। সাথে দুজন এসেছিল। তারা নীলাদ্রির হুইল চেয়ার ঘরে তুলে দিল। তখনই দিয়া মেয়ের সাথে এসে পৌঁছেছে। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ, যেন ভূত দেখছে। সবাই নীলাদ্রির দিকে তাকিয়ে রয়েছে। সরি ম্যাম, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, মা বারণ করলো। চন্দ্রার ছেলে কিংসুক সবার আগে কথা বলল। সে আইএস পাশ করে এখন দিয়ার কাছে কাজে যোগ দিয়েছে। এটা কি করে হলো খোকা? কল্যাণী দেবী ছেলের কাছে গিয়ে দাঁড়ালেন। পাপের শাস্তি মা। নীলাদ্রি ক্ষীণ কণ্ঠে আস্তে আস্তে বলল। এই কণ্ঠস্বর চেনাই যায় না। একসময় সতেজ পুরুষালী কণ্ঠস্বরের জন্য তার সুনাম ছিল। মানে? সবকিছু পরে শুনবে মা, দিয়া শান্ত গভীর স্বরে বলল। হ্যাঁ ম্যাম, স্যারকে একটু বাথরুমে নিয়ে যেতে হবে। এবার দিয়ার কন্যা মেঘনা এগিয়ে এলো। 4 দিন হয়েছে নীলাদ্রি বাড়ি ফিরেছে। নীলাদ্রি ভেবেছিল সবাই তাকে অনেক প্রশ্ন বানে জর্জরিত করবে, দোষারোপ করবে, তিরস্কার করবে, কথা শোনাবে। কিন্তু কেউ কিছুই বলল না, যেন কিছুই হয়নি। কারো কোনো তাপ উত্তাপ নেই। কেউ তার কাছে ঘেঁষে না। টুকটাক সামান্য কথা হয়, কেমন ছাড়া ছাড়া ভাব। এ যেন বাইরের লোক। খাওয়ার টেবিলে তার একটা বাড়তি পাত পড়ে। নীলাদ্রির খাওয়া দাওয়ার পছন্দ অপছন্দ অনেক পাল্টে গেছে। দিয়া সব জেনেছে। চন্দ্রা নিজের ছেলের সাথে চলে গেছে। মেঘনা ডাক্তার, সে বাবার মেডিকেল ফাইল চন্দ্রার কাছে বুঝে নিয়েছে। 2টি নার্স মোতায়েন হয়েছে। বাড়িতে অতিথিদের জন্য একটি শয়ন কক্ষ, সেখানে নীলাদ্রির ঠাঁই হয়েছে। দিয়ার ঘরে মেঘনা মায়ের সাথে থাকে। নীলাদ্রি বুঝেছে সে স্বামীর অধিকার হারিয়েছে। একদিন নীলাদ্রি অধৈর্য হয়ে বলে উঠল, তোমাদের কারো কিছুই কি বলার নেই আমাকে? আমি সাংঘাতিক অন্যায় করেছি, তার কোনো শাস্তি হবে না? বাবা আমার জন্য অসময়ে চলে গেলেন, তার জন্য তুমি আমাকে তিরস্কার করবে না মা? আমি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি দিয়া। আমাদের মেয়ে তার বাবাকে ছাড়া মানুষ হলো। আমি তোমার সাথ দিইনি, তুমি আমাকে ভর্ৎসনা করবে না? নীলাদ্রি বারে বারে সবার দিকে তাকাচ্ছে। সবাই দিয়ার দিকে তাকিয়েছে। দিয়া নীলাদ্রিকে উচিত জবাব দেবে। এখন এই সব অবান্তর কথা? সময় পেরিয়ে গেছে। তোমার সব দোষ, সব অন্যায়, সব অপরাধ অতীত হয়ে গেছে। বাবা ভেবেছিলেন তার ছেলে তার যোগ্য উত্তরসূরি হবে। ছেলে সেটা ভুল প্রমাণিত করেছে। বাবা দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, কিন্তু ছেলের জন্য তার কোনো মানে ছিল না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তোমার সাথে একটা সুষ্ঠু সুন্দর সংসার গড়ে তুলব। ভুল ভেবেছিলাম, হয়নি। তোমার কাছে কারো কোনো কিছুর মূল্য ছিল না। মেয়ের কথা নাইবা বললাম, তার কোনো অস্তিত্বই ছিল না তোমার কাছে। 25 বছর আগে তুমি একদিন হঠাৎ চলে গিয়েছিলে।
আবার হঠাৎ একদিন ফিরে এসেছো। দিয়া শান্ত কণ্ঠে বলল, আমি আসি মা। দিয়া ড্রাইভারকে নিয়ে অফিস চলে গেছে। সবাই যে যার কাজে চলে গেছে। নীলাদ্রি একা সোফায় বসে রয়েছে। নার্স ওষুধ নিয়ে এসে দাঁড়িয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।